চ্যাপ্টার 6 এর পার্ট 1 কমপ্লিট হয়ে গেছে। পার্ট 2 এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে আগের দিন যেটুকু জানা হয়েছিল সেটা হচ্ছে বল কি জিনিস, তার যে পুরো কনসেপ্ট, ঘর্ষণ বল কি, সেই সমস্ত কিছু জানা হয়ে গেছে। আজকে শক্তি, আগের দিন শক্তিটাও শুরু করা হয়েছিল, আজকে শক্তির আর তিনটে না দুটো পোর্শন মনে আছে, দুটো কি তিনটে পোর্শন আছে, যে দুটো তিনটে পোর্শন হয়ে গেলে শেষ। শক্তির কি জানতে হবে, শক্তির উৎস, শক্তির সমস্যা, আর লাস্টে আছে খাদ্য শৃঙ্খলে শক্তির যে ব্যাপারটা ওইটা রয়েছে। এই তিনটে জিনিস জানলে চ্যাপ্টার শেষ। মোটামুটি 20 মিনিট 30 মিনিটের মধ্যেই পুরো ক্লাস আজকে শেষ হয়ে যাবে এবং পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। অলমোস্ট 1.5 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আগের দিনের ক্লাসটা অলমোস্ট মনে হয় 45 মিনিট কি 40-50 মিনিট এরকম হয়েছিল, আজকের ক্লাসটা হবে 30 মিনিট। তো মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই খাবারের উৎস। এখানে যেটা লেখা আছে শক্তির উৎস, এই টপিকটা ফার্স্টে আমরা জানবো। শক্তির উৎস মানে কোথা থেকে আসছে কোনো জিনিসের উৎপত্তি, কোনো জিনিসের কোথা থেকে আবিষ্কার হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে উৎস। আর শক্তির মানে আমাদের যে শক্তিটা, সেটার উৎস কি সেটাই এখানটায় বলা হবে। এবার আমাদের শক্তি না, যে কোনো জিনিসের শক্তির উৎসটা কি সেটা বলা হবে। তার আগে যেটা বলি, শক্তি কি জিনিস আগের দিন বলা হয়েছে, আজকে একটু মনে করাতে হবে, নাই তো বুঝতে তো পারবে না। তার জন্য শক্তি কি, শক্তি হচ্ছে কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে। কার্য করা বা কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আশা করা যায় হয়তো ক্লিয়ার হয়নি এই জিনিসটা, যে কাজ করার সামর্থ্য মানে সামর্থ্যকে শক্তি বলে, মানে কাজ করার সামর্থ্যের পরিবর্তে আমরা বলতে পারি কাজ করার ক্ষমতা। কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। ক্ষমতা মানে কাজ করার ক্ষমতা বলতে একটু ক্লিয়ারলি বুঝি। দেখা হলো এই যে আমি যে এখন বলছি, আমি যে পড়াচ্ছি, এই পড়ানোর জন্য আমার শরীরের মধ্যে একটা ক্ষমতার দরকার। সেই ক্ষমতাটা আছে, তার মানে আমার শক্তি আছে। সেই পড়ানোর ক্ষমতাটা আমার আছে মানে আমার শক্তি আছে। একটা লাইট যদি আলো জ্বালানোর, একটা বাল্ব আছে, সেই বাল্বটার যদি আলো জ্বালানোর ক্ষমতা থাকে, তাহলেই বাল্বটার একটা শক্তি আছে বলতে পারি। বাল্বটার একটা শক্তি আছে। কোনো জিনিসের শক্তি মানে তার ক্ষমতা। কোনো জিনিসের শক্তি মানে তার ক্ষমতা, তার ভেতরে কতটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাই হচ্ছে তার শক্তি। ঠিক আছে? তো এখানটাই শক্তির উৎস সম্পর্কে জানতে হবে। একদম সহজ সরল একটা গুরুত্বপূর্ণ ভাষা বা একটা লাইন, সেটা হলো সমস্ত শক্তির উৎপত্তি বা উৎস, যেখান থেকে আসে শক্তি, সেটা হলো সূর্য। বোঝা যাবে না যে সূর্য কি কারণে সূর্য। সমস্ত শক্তির উৎস কে সূর্য। সান সূর্য। কেন সমস্ত শক্তির উৎস সূর্য? প্রশ্ন, কেন সমস্ত শক্তির উৎস সূর্য? কারণ শক্তি, আমাদের শক্তি আসে কোত্থেকে? একটা মানুষের শক্তি পাই কোত্থেকে? একটা মানুষ শক্তি পায় কোনো কিছু খাচ্ছি, সেই খাবার থেকে আমরা শক্তি পাই। মূলত কোনো কিছু খাওয়ার পর সেই খাবার থেকেই মূলত আমাদের মধ্যে শক্তিটা আসে। কোনো খাবার থেকেই কিন্তু আমাদের শক্তিটা আসে। তাহলে সেই খাবারটা আসছে কোত্থেকে? সেই খাবারটা আমরা কি খাবার খাই? আমরা দু ধরনের কিন্তু খাবার খাই। একটা উদ্ভিদ জাতীয় কিছু খাবার খাই, আর যারা নিরামিষ ভোজী নয়, যারা নিরামিষ শুধু খায়, তারা উদ্ভিদ জাতীয় খাবার খাচ্ছে। আর যারা উদ্ভিদ জাতীয় খাবার বাদ দিয়ে প্রাণী জাতীয় খাবার খাই, তার মানে আমরা দু ধরনের খাবার খাই, একটা উদ্ভিদ জাতীয় আর একটা হচ্ছে প্রাণী জাতীয়। এই দু ধরনের জিনিস আমরা খাই, উদ্ভিদকে খাই আর প্রাণীকে খাই। উদ্ভিদের মধ্যে যে কোনো শাকসবজি আমরা খাই, প্রাণীর মধ্যে মুরগি ফুরগি হ্যানত্যান এই ধরনের খাবার খাচ্ছি কিনা? মাছ মাংস
যাই খাই না কেন সেটা প্রাণীর মধ্যে পড়ছে, আর উদ্ভিদের মধ্যে গাছগাছালি যে সমস্ত জিনিসগুলো পড়ছে, বিভিন্ন ধরনের শাকসবজি। এই যে উদ্ভিদটা, এই উদ্ভিদটা কোথা থেকে শক্তি পাচ্ছে? উদ্ভিদের তো একটা ক্ষমতা একটা আছে, একটা উদ্ভিদেরও তো একটা শক্তি আছে। সেই শক্তিটা কোথা থেকে পাচ্ছে? সূর্য থেকে। মানে আমরা প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জীবই, প্রত্যেকটা জীব তার শরীরের ভেতরে যে শক্তিটা পাচ্ছে, সেই শক্তিটা পাচ্ছে কোনো না কোনো খাবার থেকে। মানে সে যা খাচ্ছে সেই খাবারের উপরে ডিপেন্ড করে তার শরীরে শক্তিটা আসছে। যা খাচ্ছে সেই খাবারের উপরে ডিপেন্ড করে তার মধ্যে শক্তিটা আসছে। আমি মাছ মাংস ডাল ভাত খাচ্ছি বলে আমার মধ্যে শক্তি আসছে। একটা 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 উদ্ভিদ, একটা উদ্ভিদ কি 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 খাদ্য খায়? একটা উদ্ভিদ খায় মূলত যেটা খায় সেটা হচ্ছে অক্সিজেন আর ওই সূর্য কিরণ এবং বিভিন্ন আরো এক্সট্রা জিনিসপত্র আমি ধরে নিলাম। তো মূলত যে জিনিস দুটো খাচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর হচ্ছে কি বললাম, আর একটা হচ্ছে ওই জলও খাই, আর হচ্ছে ওই কি বলে সূর্য কিরণ বা সূর্যের আলো। এই 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 তিনটে জিনিস নিয়েই আমাদের উদ্ভিদের খাদ্যটা তৈরি হচ্ছে বা খাবারটা তৈরি হচ্ছে। এই উদ্ভিদকে আবার খাচ্ছি আমরা, তার মানে ওর শরীরের যে শক্তিটা তৈরি হচ্ছে, যে শক্তিটা আসছে, সেই শক্তিটা কিন্তু আমার মধ্যে চলে আসছে, এবং আমার মধ্যে থাকা শক্তিটা আমাকে যদি এখন বাঘ খেয়ে নেয় তাহলে বাঘের মধ্যে সেটা চলে যাবে, ঠিক আছে? এইভাবে একটা সিকোয়েন্সে চলছে। তো মোদ্দা কথা হচ্ছে সমস্ত শক্তির উৎস হলো সূর্য। পুরো জিনিসটাকে মুছে দিয়ে আরো একটু ক্লিয়ারলি বলি। ডিরেক্টলি একটা প্রশ্নের মধ্যে চলে আসবে। এই প্রশ্নটা বলার আগে আমি কয়েকটা কথা বলে দিচ্ছি, যে কথাগুলোকে ফলো করবে। প্রথম কথা, এটা বিজ্ঞান, তার জন্য সরাসরি যে এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে তার কোনো মানে নেই। প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। এবার বুঝে নেওয়ার পরে এই প্রশ্নটার মধ্যে কি বলতে চাইছে, কি যে জিনিসটা আছে, সেই জিনিসটা যদি গল্প আকারে মাথায় থেকে যায়, তাহলে এই প্রশ্নের ভেতরের এই যে স্টেপগুলো দেওয়া রয়েছে, এই স্টেপের মধ্যে থেকে এই তোমার আমি পরীক্ষায় প্রশ্ন আসার দরকার নেই ভাই, পরীক্ষায় প্রশ্ন আসার দরকার নেই। তোমার শুধু মাথায় রাখতে হবে কি, এই যে স্টেপগুলো কিভাবে কি হচ্ছে সেটা আমাদের জানতে হবে। জাস্ট গল্প আকারে আছে। আমি সহজে যদি এই প্রশ্নে যাওয়ার আগে আমি যদি একটু বলি, তাহলে হচ্ছে এই স্টেপগুলোতে কি আছে সেটা আমি বলছি, জাস্ট একটু গল্প আকারে। কি আছে? ধরো একটা উদ্ভিদ আমরা একদম সিম্পল ভাষায় বলছি, একদম সিম্পল ভাষায় আমরা মানুষরা যেভাবে করছি দেখছি একদম প্রতিনিয়ত, সেটা দেখো। আমরা ধরো গাছগাছালি বা ঘাস টাস আছে, তো সেইগুলোকে একদম তিনটে স্টেপ বলবো, তিনটে প্রাণীর কথা বলবো, জাস্ট বুঝে যাবে। তিনটে প্রাণী না, মানে দুটো প্রাণী একটা উদ্ভিদের কথা বলবো। তাই গাছগাছালিগুলো, যে কোনো ঘাস বা যে কোনো গাছপাতা, তো সেইগুলোর মধ্যে প্রত্যেকটা শক্তি, মানে প্রত্যেকটা জীবের মধ্যে একটা শক্তি আছে। তো এই গাছগাছালির মধ্যেও একটা শক্তি আছে। সেই শক্তিটা গাছগাছালি পাচ্ছে কোথা থেকে? সূর্যের আলো থেকে, সৌরশক্তি থেকে উদ্ভিদটা শক্তি পাচ্ছে, ঠিক আছে? ওর মধ্যে জমা হয় শক্তিটা, ওই উদ্ভিদের মধ্যে জমা হলো। মানে উদ্ভিদের যে শক্তিটা, সেই উদ্ভিদের মধ্যে যে শক্তিটা আছে, সেই উদ্ভিদের শক্তিটা তো উদ্ভিদের শরীরের মধ্যে আছে, উদ্ভিদের বডির ভেতরে আছে। এইবার একটা ছাগল গিয়ে সেই উদ্ভিদটা বা ঘাসটাকে বা গাছটাকে খেয়ে নিল। তাহলে খেয়ে নিলে কি হলো? উদ্ভিদের মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটা তখন ছাগলটার মধ্যে চলে গেল। এইবার সেই ছাগলটাকে দোকানে, মানে কোনো মালিক ছাগলটাকে বিক্রি করে দিল, এবং বিক্রি করে দেওয়ার পরে সেই ছাগলটাকে কোনো দোকান কিনে নিয়ে সেই দোকান থেকে বিক্রি হলো। মানুষ খায়, মাংসাশী মানুষ, কিন্তু মাংস এবং উদ্ভিদ দু ধরনের জীবকেই খায়। তার মানে এই যে স্টেপগুলো হলো, তার মানে কি হলো? সূর্যকে আমাদের ঘাস ঘাস পাতাগুলোকে ছাগল খাচ্ছে, ছাগলকে আবার মানুষ খাচ্ছে। এই যে স্টেপে চলছে, পরপর লাইন টু বাই একটা স্টেপ টু বাই স্টেপ চলছে, এই জিনিসটাই এই জায়গাটায় রয়েছে, এই জিনিসটা এখানটায় রয়েছে, ঠিক আছে? তার মানে আমাদের ওই সৌর শক্তিটা ঘাসের মধ্যে জমা হলো, একটা শক্তি পেলো, সেই শক্তিটা একটা ছাগলের মধ্যে গেল, সেই ছাগলটাকে খেয়ে একটা মানুষের মধ্যে সেই শক্তিটা গেল। তার মানে আমরা বলতে পারি সেই মানুষটার মধ্যে যে শক্তিটা গেল, সেই শক্তিটা কিন্তু কোথা থেকে আসলো? সূর্যের থেকে, সৌর শক্তি থেকে, একদম সূর্যের থেকে আসলো। তার মানে সৌর শক্তি থেকেই আমাদের পুরো প্রাণী জগৎটা শক্তি পাচ্ছে। এই কনসেপ্টটা এখানটা বলা হয়েছে। তাই বলা হয়েছে, প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে সেটা বলি।
বলেছে পৃথিবীর সব খাবারের শক্তির উৎস সূর্য। কথাটার ব্যাখ্যা দাও, কথাটার ব্যাখ্যা দাও। তো এইটাই শুধু আমাদের এখানটায় জানতে হচ্ছে। এবার স্টেপে চলে যাই। বলছে সবুজ উদ্ভিদ সূর্যের আলো ও অন্যান্য উপাদানের সাহায্যে নিজের দেহের খাদ্য তৈরি করে। কথাটা আমি যা বললাম, কি বলা হলো? সবুজ উদ্ভিদ সূর্যের আলো অন্যান্য উপাদানের সাহায্যে নিজের দেহের খাদ্য তৈরি করছে। তার পরের স্টেপে কি বলা আছে? সৌরশক্তি এই খাদ্যের মধ্যে স্থিতিশক্তিতে জমা থাকে। স্থিতিশক্তি কি? স্থিতিশক্তি কি জিনিস সেটা এখানে নেই, এই ক্লাসে জানার নয়, সেটা আগের ক্লাসে পার্ট 1-এ জানার বিষয়, তো ওটা দেখে নেবা। সৌরশক্তি এই খাদ্যের মধ্যে স্থিতিশক্তিতে জমা থাকে। স্থিতিশক্তির পরিবর্তে আমরা রাসায়নিক শক্তিও বলতে পারি, তো সৌরশক্তিটা খাদ্যের মধ্যে স্থিতিশক্তিতে জমা হচ্ছে। এইবার কোন খাদ্যের মধ্যে, মানে স্থিতিশক্তিতে জমা হচ্ছে কিসের মধ্যে? উদ্ভিদের মধ্যে, ঠিক আছে। তো এইবার উদ্ভিদটাকে তৃণভোজী প্রাণীরা উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করে। তার মানে ঘাস পাতা খাচ্ছে যারা, তারা তৃণভোজী। তো ওই তৃণভোজী প্রাণীরা উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করে। তারপর ওই তৃণভোজী প্রাণীটাকে মাংসাশী প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে, খেয়ে বেঁচে থাকে মাংসাশী প্রাণীগুলো। তো এইভাবে খাদ্যের মধ্যে থাকা শক্তিটা উদ্ভিদ থেকে সমগ্র প্রাণী জগতে ছড়িয়ে পড়ে। তাই বলা যেতে পারে যে পৃথিবীর সব খাবারের শক্তির উৎস হলো সূর্য। এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে প্রশ্নের উত্তর। তো আমাদের প্রশ্ন, আমি ধরে নিলাম বিজ্ঞানে আমাদের প্রশ্নটা, এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই প্রশ্নটা সরাসরি দিয়ে দিল 2 মার্কস বা 3 মার্কসের প্রশ্ন পরীক্ষায় আর মানের প্রশ্ন হিসেবে দিয়ে দিল এই প্রশ্নটাকে, ঠিক আছে। তাহলে আমাদের এই উত্তরটা লেখার সময় আমরা স্টেপ টু বাই স্টেপ এইভাবে লিখতে পারি। এই জায়গায় যে লেখাটা একটু বলে নিই, এই জায়গায় যে লেখাটা, এটা কিন্তু সম্পূর্ণ লেখা নেই, এই লেখাটা আর এই লেখাটা সেম, প্রশ্নে যেহেতু আছে তাই আমি লিখি। তো যাই হোক, এই স্টেপ টু বাই স্টেপ আমরা লিখতে পারি। নচেত আর কিভাবে লিখতে পারি? এই যে অ্যারোগুলো দেয়া, এগুলো দেওয়ার দরকার নেই। এই প্রথম লাইনটা আছে, প্রথম লাইনের পরে এই দ্বিতীয় লাইনটাই পাশ দিয়ে লিখবো, দ্বিতীয় লাইনের পর দিয়ে তৃতীয় লাইনটাই পাশ দিয়ে লিখবো। এইভাবে লিখলেও হবে। এটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে বট কোশ্চেন বা এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা যেন সলভ করে দিতে পারি, ঠিক আছে। এইভাবে বানানো হয়েছে। আর একটা প্রশ্ন এই শক্তির মধ্যে থেকেই দেবো, যেটা ওই একই টাইপেরই প্রশ্ন। প্রশ্নটা কি একটু বলি। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসের শক্তির, মানে এর মধ্যে জমে থাকা যে শক্তি, সেই শক্তিটার উৎস সূর্য। কথাটার ব্যাখ্যা করো। সেম টাইপ আমি জাস্ট লিখে দিচ্ছি উপরে, এই লেখাটাকে কপি করে নাও। আমি বলছি, লেখাটা উঠছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে জমে থাকা শক্তির উৎস সূর্য। ব্যাখ্যা করো। সবুজ উদ্ভিদ নিজের দেহে যে খাদ্য তৈরি করে তার মধ্যে সৌরশক্তি স্থিতিশক্তি রূপে জমা থাকে। বহু কোটি বছর আগের গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর পরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। পেট্রোলিয়াম থেকেই আমরা ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি জ্বালানি পাই। তাই বলা যায় কয়লা ও পেট্রোলিয়ামে জমে থাকা শক্তির উৎস সূর্য। এই প্রশ্নটাকে লিখে নিতে হবে এবং এই প্রশ্নটাকে পড়তে হবে। এই দুখানা প্রশ্নই আমাদের এখান থেকে, মানে যদি দেবে না, এটা জাস্ট কনসেপ্টের জন্য কাজে লাগবে। এই দুটো প্রশ্ন পড়লে এনাফ। এরপরে যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে শক্তির সমস্যা। শক্তির সমস্যাটা কি? আমাদের পৃথিবীতে এই যে পেট্রোল, ডিজেল, এই ধরনের যে সমস্ত জিনিসগুলো আছে, এইগুলো থেকে আমরা কিন্তু বিভিন্ন রকম কাজে লাগাই। কেরোসিন থেকে আমরা আলো জ্বালাচ্ছি, বিভিন্ন রকম কাজে লাগাচ্ছি কেরোসিন ফেরোসিন। তারপরে পেট্রোল, ডিজেল, এগুলোতে গাড়ি ঘোড়া চলছে, বিভিন্ন মোটর মেশিন টেশিন চলছে কিনা। তা এই যে সমস্ত জিনিসগুলো, পেট্রোল, ডিজেল, এই যে জিনিসগুলো, এগুলো তো এক প্রকার শক্তি, যে কারণে আমাদের গাড়ি টাড়ি চলছে, ইঞ্জিন চলছে। কেন? এটা এক প্রকার শক্তি, মানে এর যেহেতু কাজ করার ক্ষমতা আছে, তার মানে এর মধ্যে শক্তি আছে। তাই বলতেই পারি যেটা এক প্রকার শক্তি। বলতে পারি কি অবভিয়াসলি এটা এক প্রকার শক্তি। এই শক্তিগুলো পৃথিবীতে একটা লিমিটেড পরিমাণেই আছে। কেন?
কেন? এই যে এক্ষুনি এই যে প্রশ্নটার উত্তর যেটা আমাদের স্ক্রিনে উঠলো, যেটা বলা হলো, এই প্রশ্নের উত্তরের থেকেই আমরা ইজিলি বুঝতে পারি। কেন? কারণ এই পেট্রোল, ডিজেল বা প্রাকৃতিক গ্যাস এগুলো মাটির নিচে চাপা পড়ে আছে, মাটির নিচে চাপা পড়ে গিয়ে সেখান থেকে তৈরি হচ্ছে। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণে, মানে কিছু পরিমাণ প্রাণী বা গাছপালা চাপা পড়ে সেখানটায় পেট্রোল, ডিজেল, হ্যান ত্যান গ্যাস তৈরি হয়েছে, বা তরল পদার্থ, বিভিন্ন রকম শক্তি তৈরি হয়েছে, যেটা নির্দিষ্ট পরিমাণেই কিন্তু আমাদের পৃথিবীতে বা মাটির নিচে রয়েছে, যেটা একটা সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। খুব তাড়াতাড়ি বলতে 5, 10, 15 বছরের মধ্যে, 20 বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে। আমরা যত বেশি ব্যবহার করব তত দ্রুত শেষ হবে, যত কম ইউজ করব তত দেরিতে শেষ হবে। তো আমরা যদি দ্রুত ইউজ করা শুরু করি তাহলে দ্রুত শেষ হয়ে যাবে। মাটির নিচ থেকে তোলা হবে, এটা মাটি, ভূপৃষ্ঠ, আমরা যেখানটায় উপরে আছি এখানটায় আমাদের ঘর বাড়ি রয়েছে, গাছপালা রয়েছে। তো এখান থেকে আমরা বের করে এখান থেকে আমরা পিউরিফাই করছি, বিশুদ্ধিকরণ করার পরে সেটাকে ইউজ করছি। তো যত তাড়াতাড়ি ব্যবহার করব তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এই যে ব্যাপারটা, যে এগুলোকে আর তৈরি করা যাবে না, যে সমস্ত এই যে শক্তিগুলোকে আর তৈরি করা যায় না, সেই শক্তিকে অনবীকরণ শক্তি বলা হয়, অনবীকরণযোগ্য শক্তি বা অনবীকরণযোগ্য শক্তির উৎস, এটা বলতে পারি। আর একটা টাইপের শক্তির উৎস হয়, সেটা হচ্ছে যে সমস্ত শক্তি শেষ অবশ্যই হবে কিন্তু অনেক দিন পরে গিয়ে শেষ হবে, যেরকম বায়ু শক্তি, তারপরে আর কি হতে পারে, বায়ু শক্তি, সৌরশক্তি, এই ধরনের জিনিসগুলো অত সহজে কিন্তু শেষ হবে না। সৌরশক্তি মানে সূর্যের আলো থেকে যে শক্তিটা আমরা পাচ্ছি, ঠিক আছে? তো এটাকে আমি দুটো পাশে আগে লিখে নিই, তারা আর একটু কনসেপ্ট ক্লিয়ার হবে, লিখলে বুঝলে একটু বেশি ক্লিয়ার হবে। শক্তি সমস্যার মধ্যে যেটা আমাদের মূলত যেটা পড়তে হচ্ছে, তারা কি পড়তে হচ্ছে, শক্তির উৎস বলতে ওই যে খাদ্য যেটা খাচ্ছি সেই যে উৎসটা, সেইটার মধ্যেই দুটো ভাগ আছে। মানে কি, মানে যে কোনো শক্তির উৎসই তো আমাদের সূর্য থেকে আসছে, কিন্তু সেটা আলাদা বিষয়, সেটা একটু অন্য কনসেপচুয়ালি। এখানটায় যেটা বোঝার ব্যাপার সেটা হচ্ছে যে শক্তিটা তাড়াতাড়ি শেষ হচ্ছে, যে শক্তিটা অত সহজে শেষ হচ্ছে না, এইটা হচ্ছে এখানটায় বলার। আমরা শক্তির উৎসকে দুটো ভাগে ভাগ করেছি, একটা অনবীকরণযোগ্য শক্তির উৎস আর একটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উৎস। আগে এই শব্দটাকে একটু ভাঙি, বা কিভাবে আমরা এই দুটোকে মিশিয়ে ফেলবো না সেটা মনে রাখার চেষ্টা করি। নবীকরণ, নবী মানে নতুন ভাবে, করণযোগ্য মানে যে জিনিসটা নতুন ভাবে তৈরি করা যায় না, সামনে যেটা অযুক্ত করা আছে তাই যায় না, যদি নতুন ভাবে তৈরি করা যেত তাহলে বলতাম নবীকরণযোগ্য, আর যেটা তৈরি করা যায় না তাই বলা হচ্ছে অনবীকরণযোগ্য। শক্তির উৎস, এটা আর বলার তো কিছু নেই, শক্তির যে উৎস স্থলটা সেইটাই তো বলেছেন। অনবীকরণযোগ্য শক্তির উৎস মানে যে শক্তিকে আমরা নবীকরণ মানে নতুন ভাবে তৈরি করতে আর পারি না, সেটা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস। সংজ্ঞা কি বলছে, যেসব শক্তির উৎস একবার শেষ হলে আর তা পূরণ করা সম্ভব নয় তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে। এক্সাম্পল কি, এক্স কি, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি। আর এখানে আছে নবীকরণযোগ্য শক্তির উৎস। নবীকরণ মানে নতুন ভাবে, নবী মানে তো বললাম নতুন, নব মানে নতুন, তাহলে নবীকরণ মানে নবীকরণযোগ্য মানে নতুন ভাবে তৈরি করা যে শক্তির উৎস। বলতে যেসব শক্তির উৎস থেকে আমরা অনেক দিন ধরে শক্তি পেতে পারি সেই উৎসগুলোকে নবীকরণযোগ্য শক্তির উৎস বলে, নবীকরণযোগ্য শক্তির উৎস বলে। এর এক্সাম্পল কি, বায়ু শক্তি, সৌরশক্তি। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ইলেকট্রিসিটি পাই, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি পাই। আর তারপরে জলশক্তি, জলের যে স্রোত সেইটার উপরে ডিপেন্ড করে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে কারেন্ট পাই, এগুলো থেকে পাই। তারপরে আর কি হতে পারে, সৌরশক্তি মানে সূর্যের যে আলোটা আসে সেইটা থেকে সোলার প্যানেলগুলো শোষণ করছে আলো, এবং সেইটা থেকে আর কি চার্জ হচ্ছে এবং ব্যাটারি চার্জ হচ্ছে, এবং বড় বড় কারেন্টের ব্যাটারিগুলো চার্জ হওয়ার পরে বড় একটা এলাকা কারেন্ট সাপ্লাই দিচ্ছে। তো মোদ্দা কথা এখানেও কিন্তু কারেন্ট তৈরি হচ্ছে। তো এই পুরো জিনিসটা আশা করা যায় বোঝা গেল। এই দুটো টপিক শুধু এখানটায় মাথায় রাখতে হবে। এইভাবে শক্তির উৎস দুটো ভাগ বলো এরকম ভাবে প্রশ্ন করবে না, জাস্ট বলবে অনবীকরণ শক্তি কাকে বলে, নবীকরণ শক্তি কাকে বলে। বা প্রশ্নটা এইভাবে দিতে পারে যে নবীকরণ শক্তির দুটো উদাহরণ দাও, অনবীকরণ শক্তির দুটো উদাহরণ দাও। বা এইভাবে প্রশ্ন দিতে পারে যে অনবীকরণ শক্তির আর নবীকরণ শক্তির মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি।
এটা দিতে পারে। পার্থক্য বললে সংজ্ঞা লিখে দেবো, কোনো প্রবলেম নেই, সংজ্ঞা লিখে দেবো আর উদাহরণ লিখে দেবো, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর যদি আমরা এই 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 সংজ্ঞাটাকে একটু ভেঙে চুরে নিয়ে বানাতে পারি তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো কোনো কথাই হবে না। আর অবশ্যই পার্থক্য লেখার সময় সংজ্ঞাটাকে 1 নম্বর দিয়ে দেবো আর এই উদাহরণটাকে 2 নম্বর দিয়ে উদা বলে লিখবো, উদা বলে লিখে তাই উদাহরণ দিয়ে দেবো। এক্স বলে যেন লিখবে না, উদা বলে লিখতে হবে যেহেতু আমরা বাংলা মিডিয়াম। আর এই নবীকরণটাই এটাও 1 নম্বর দেবো সংজ্ঞাটাকে দিয়ে, আর এটাকে 2 নম্বর দিয়ে উদা বলে লিখে উদাহরণ, না 2 মার্কসের থেকে 3 মার্কসের প্রশ্ন দেবে, ইজিলি আমরা পেয়ে যেতে পারি, শক্তি শৃঙ্খলের ধারণা, এই যে জায়গাটা শক্তি শৃঙ্খলের যে ধারণা, এই যে পোর্শনটা, এই জায়গাটাকে পড়ার আগে দুটো শব্দ বারবার পাবো, দুটো শব্দকে বারবার ঘুরে ঘুরে আসবে, সেই দুটো শব্দকে আগে একটু জেনে নেবো, সেই দুটো শব্দের মানে কি। নাম্বার 1 খাদ্য কি জিনিস, আর নাম্বার 2 খাদক কি জিনিস, খাদক। এই দুটো জিনিসকে আগে একটু বুঝে নেব। খাদ্য মানে যা আমরা খাই সেটা হলো খাদ্য, মানে আমি যদি এখন ভাত খাই তাহলে ভাতটা হলো খাদ্য, তাহলে যা খাই, ঠিক আছে, শর্টকাটে লিখছি, যা খাই তা হলো খাদ্য। আর এই খাদ্যটাকে যে গ্রহণ করছে, যে খাচ্ছে, সে হলো খাদক, মানে আমি যদি ভাত খাই তাহলে আমি হলাম খাদক, মানুষ হলো খাদক, প্রাণী হলো, মানে যে খাচ্ছে সেই সাপেক্ষে তখন সে হলো খাদক, ঠিক আছে। তো যে খায়, যা খাই আর যে খায়, কনসেপ্টটা যদি আমি এইটুকু লিখেছি বলে তোমার এইটুকু লিখতে হবে তার কোনো মানে নেই। তুমি এইটুকু যতটা বোঝার মতন এই প্রশ্ন দেবে না যে খাদ্য কাকে বলে, খাদক কাকে বলে, দেবে না। আর যদিও দেয় এইভাবে লিখে দিতে পারবো যে খাদ্যকে গ্রহণ করছে তাকে খাদক বলে, যে খাদ্যকে গ্রহণ করছে তাকে খাদক বলে, আর যে জিনিসটা আমরা খাই সেইটাকে খাদ্য বলে। ইজি, কোনো সমস্যা নেই, আশা করা যায় কোনো সমস্যা নেই। তো এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে খাদককে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। খাদক জিনিসটাকে মানে যে খাই, আমরা যে খাচ্ছি, ভাত খাচ্ছি, তো এই আমরা আমাদেরকে 3 ভাগে ভাগ করতে পারি বলতে পারি, মানে আমাদের বলতে কি প্রাণীকে, পুরো সমগ্র জীব কুলকে খাদক, এই খাদককে 3 ভাগে ভাগ করা হয়। এটাকে বলে প্রথম শ্রেণীর খাদক, খাদক কথাটাকে আর লিখছি না, জায়গা নেই। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, আর এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। এই 3টে জানলে হয়ে যাবে, তৃতীয় শ্রেণীর খাদক, ঠিক আছে। আমি বলছি তোমরা লিখে নাও। প্রথম শ্রেণীর খাদক কারা? যারা বলতে পারি, ভাই যারা শব্দটাকে যদি না লিখি এইটাও লিখতে পারি, যে সমস্ত খাদক, তা আমি যারা কথাটাই ইউজ করছি, যারা উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে, সবুজ উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে, তাদেরকে প্রথম শ্রেণীর খাদক বলে। প্রথম শ্রেণীর খাদক মানে এরা উদ্ভিদকে খায়, যারা উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে তাদের প্রথম শ্রেণীর খাদক বলে। আর যারা এই প্রথম শ্রেণীর খাদকদের খেয়ে বেঁচে থাকে, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর খাদক বলে। আর তৃতীয় শ্রেণীর খাদক কারা? যারা এই তৃতীয় শ্রেণীর খাদককে খেয়ে বেঁচে থাকে তাদেরকে তৃতীয় শ্রেণীর খাদক বলে। কথাটা শুনে শুনে লিখে নিতে হবে, ঠিক আছে। প্রথম শ্রেণীর খাদক কারা? উদ্ভিদকে খেয়ে যারা বেঁচে থাকে তাদেরকে প্রথম শ্রেণীর খাদক বলে। আর দ্বিতীয় শ্রেণীর খাদক কারা? যারা প্রথম শ্রেণীর খাদককে খেয়ে বেঁচে থাকে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর খাদক বলে। আর তৃতীয় শ্রেণীর খাদক কারা? যারা দ্বিতীয় শ্রেণীর খাদককে খেয়ে বেঁচে থাকে তাদেরকে তৃতীয় শ্রেণীর খাদক বলে। এই হলো তিনটে। ক্লিয়ার হলো? এবার প্রত্যেকটার একটা করে এক্সাম্পল জেনে নিতে হবে। প্রথম শ্রেণীর খাদকের এক্সাম্পল হচ্ছে বিভিন্ন পতঙ্গ হতে পারে, খরগোশ হতে পারে, পতঙ্গ, খরগোশ, আরো যদি বলি গরু, ছাগল, এগুলো হতে পারে। দ্বিতীয় শ্রেণীর খাদক কারা? দ্বিতীয় শ্রেণীর খাদক হচ্ছে এদেরকে যারা খায়, এই পতঙ্গ, খরগোশ, এদেরকে কারা খায়?
এদেরকে যারা খায় তাদেরকে বলেছে মানে তাদেরকে আর কি দ্বিতীয় শ্রেণীর খাদ্য বলে, যেরকম ব্যাং, এই বিভিন্ন পতঙ্গদেরকে ব্যাং খায়, ব্যাং। মাছ, মাছ কিন্তু অনেক সময় প্রাণীদেরকেও খেয়ে নেয়, তো বইতে যা আছে তাই ভাই বলতে হবে, কিছু করার নেই। তো মাছ। আর তৃতীয় শ্রেণীর এক্সাম্পলে কি দেবো? তৃতীয় শ্রেণীর এক্সাম্পলে কি দেওয়া হবে? দেওয়া হবে সাপ, মাছরাঙা ইত্যাদি ইত্যাদি। সাপ কাকে খাচ্ছে? ব্যাংকে খাচ্ছে। মাছরাঙা মাছকে খাচ্ছে। তো এইভাবে কানেক্টেড রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে 3টে শ্রেণীর খাদক, এইটুকু আলোচনা। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে সর্বভুক। সর্বভুক কি? আচ্ছা এটা লেখা থাক, উপরে লিখছি সর্বভুক কি, এটা একটা টিপ পড়িয়ে লিখবে সর্বভুক। সর্বভুক কি জাস্ট লিখে নাও। সর্বভুক যে সমস্ত প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খায়। কাকে কাকে খায় শুধু লিখছি, উদ্ভিদকে খায়, প্রথম শ্রেণীর খাদককে খায় এবং দ্বিতীয় শ্রেণীর খাদককে খায়। যে সমস্ত প্রাণীরা উদ্ভিদকে খায়, প্রথম শ্রেণীর খাদককে খায়, দ্বিতীয় শ্রেণীর খাদককে খায়, সেই সমস্ত প্রাণীদেরকে বা তাদেরকে আমরা সর্বভুক বলি, তাদেরকে সর্বভুক বলা হয়। এর এক্সাম্পল কি? সর্বভুকের এক্সাম্পল কি? এক্সাম্পল হলো মানুষ, কাক। মানে কি? মানে মানুষ, আমরা যদি মানুষের কথাই ভাবি তাহলে মানুষ কিন্তু মাছ মাংস খাচ্ছে, আবার উদ্ভিদ খাচ্ছে। তার মানে উদ্ভিদকেও খাচ্ছে, আবার মানুষ কিন্তু উদ্ভিদকে খাচ্ছে, প্রথম শ্রেণীর খাদককেও খাচ্ছে, আবার দ্বিতীয় শ্রেণীর খাদককেও খাচ্ছে। এইভাবে মাথা রাখলেই তো হয়ে গেল ভাই, গল্প আকারে জাস্ট। তাহলে সর্বভুক কি জিনিস সেটা হয়ে গেল। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আমি এই পাশে লিখছি বানানটাকে, খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল হচ্ছে, ভালো করে এটা বুঝতে হবে, খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল হচ্ছে উদ্ভিদদেরকে প্রথম শ্রেণীর সরি ভুল বললাম, খাদ্য শৃঙ্খল কি তাহলে বলি আরেকবার। যারা যারা উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে তাদেরকে প্রথম শ্রেণীর খাদক বলে, এবং এই প্রথম শ্রেণীর খাদককে যারা খেয়ে বেঁচে থাকে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর খাদক বলে, এবং এই দ্বিতীয় শ্রেণীর খাদককে যারা খেয়ে বেঁচে থাকে তাদেরকে তৃতীয় শ্রেণীর খাদক বলে। দাঁড়ি দেওয়ার পরে বলতে হবে যে এই যে খাদ্য খাদক পর্যায়ক্রমিক বা শৃঙ্খল, আমরা পর্যায়ক্রমিক যে শৃঙ্খলটা পাচ্ছি, খাদ্য খাদক যে শৃঙ্খলটা পাচ্ছি, একেই খাদ্য শৃঙ্খল বলা হয়। একেই খাদ্য শৃঙ্খল বলা হয়। অর্থাৎ এ তাকে খাচ্ছে, তাকে আরেকজন খাচ্ছে, তাকে আরেকজন খাচ্ছে, এইভাবে যে একটা শৃঙ্খল তৈরি হচ্ছে, এটাই হলো খাদ্য শৃঙ্খল। খাবারের যে শৃঙ্খল তৈরি হচ্ছে সেটাই হলো শৃঙ্খল। মানে পর্যায়ক্রমিক একটা ঘটনা। পর্যায়ক্রমিক ঘটনা বলতে কি, পরপর এ তাকে খাচ্ছে, তাকে আরেকজন খাচ্ছে, তাকে আরেকজন খাচ্ছে, এইভাবে এগোচ্ছে, এটাই হচ্ছে শৃঙ্খল। এটা হচ্ছে শৃঙ্খল। তো খাদ্য শৃঙ্খল এটাই। সহজে বুঝি, একটু যদি দেখি তাহলে কিন্তু কেমন ভাবে খাচ্ছে। সূর্য শক্তি বা সৌরশক্তি, যেটা সেই সৌরশক্তিটাকে খাচ্ছে কে? উদ্ভিদটাকে খাচ্ছে কে? প্রথম শ্রেণীর খাদকরা। প্রথম শ্রেণীর খাদককে খাচ্ছে কে? দ্বিতীয় শ্রেণীর খাদকরা। দ্বিতীয় শ্রেণীর খাদককে খাচ্ছে কে? তৃতীয় শ্রেণীর খাদকরা। এইভাবে কিন্তু এইভাবেই কিন্তু এগোচ্ছে। দিয়ে দিতে পারে এইভাবে যে কে কাকে খাচ্ছে, একটা পর্যায়ক্রমিক ভাবে লেখো। যদি বলে স্টেপ টু বাই স্টেপ লেখো, পরপর লেখো যে কে কাকে খেয়ে বেঁচে থাকছে, তাহলে আমাদের কেমন ভাবে লিখতে হবে? কি লিখতে হবে? যেটা খাদ্য শৃঙ্খলের যে স্টেপ, সেইটা যদি লিখতে বলে তাহলে কিভাবে লিখবো? তাহলে লিখতে হবে প্রথমে উদ্ভিদ লিখবো। উদ্ভিদ থেকে কি আসছে? প্রথমে একদম উদ্ভিদ না, প্রথমে হচ্ছে সৌরশক্তি। প্রথমে কি লিখবো? সৌরশক্তি। তারপরে অ্যারো দিয়ে লিখতে পারি উদ্ভিদ বা সবুজ উদ্ভিদ, তাই বলি। এই সবুজ উদ্ভিদকে খাচ্ছে কে? প্রথম শ্রেণীর খাদক। একে খাচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক।
খাদক, এই দ্বিতীয় শ্রেণীর খাদককে কে খাচ্ছে? তৃতীয় শ্রেণীর খাদক। এই হলো পুরো যে পরপর স্টেপ, পরপর স্টেপ, ঠিক আছে? এইটা মাথায় রাখতে হবে। এইটার সাথে সাথে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে সৌরশক্তি তো এর আবার অন্য কোনো নাম হবে না। সূর্য, এই সূর্য যে সবুজ উদ্ভিদ এটারও অন্য কিছু নাম হবে না। হ্যাঁ, হতে পারে কোনো একটা গাছের নাম বলে দিত, বললো যে ঘাস, বা কোনো একটা গাছের নাম বলে দিল, এইরকম দেবে। আর এখান থেকে এই প্রথম শ্রেণীর খাদকের পরিবর্তে, এই লেখাটার পরিবর্তে এর কোনো এক্সাম্পল দিয়ে দিতে পারে, বা এই জায়গাটায় ফাঁকা রেখে দিল, বললো একটা এক্সাম্পল বসাও, এবং দ্বিতীয় ঘরে একটা এক্সাম্পল দিয়ে দিল, বা দ্বিতীয় শ্রেণীর খাদক বলে দিল। যদি দ্বিতীয় শ্রেণীর খাদক আর তৃতীয় শ্রেণীর খাদক লেখা থাকে, তাহলে আমাদের এখানটা যদি ফাঁকা থাকে, তাহলে প্রথম শ্রেণীর খাদক বলে লিখতে হবে, ঠিক আছে? মানে কি? মানে এরকম যে এই জায়গাটা যা আছে এটা লেখা আছে, এখানে যা আছে সেটা লেখা আছে, এই জায়গাটায় শূন্যস্থান দিয়ে দিল, ফাঁকা রেখে দিল, বললে এই জায়গাটায় দ্বিতীয় শ্রেণীর খাদক বলে লেখা আছে, ঠিক আছে? দ্বিতীয় শ্রেণীর খাদক বলে লেখা আছে। আবার 3 নম্বরে এখানটা ফাঁকা রেখে দিল, বলে এই জায়গাটার এই জায়গাটা কি হবে সেটা লেখো। তাহলে যেহেতু আমরা এখানে দ্বিতীয় শ্রেণীর খাদক বলে লিখেছি, তার মানে এখানটায় প্রথম শ্রেণীর খাদক বলে লিখবো, এবং এখানটায় তৃতীয় শ্রেণীর খাদক বলে লিখবো। যদি এই দ্বিতীয় শ্রেণীর খাদক বলে না লিখে এখানটায় যদি কোনের এক্সাম্পল দিয়ে দেয়, ফর এক্সাম্পল ব্যাং, যদি ব্যাং লিখে দেয়, তাহলে এই পাশের কোনো একটা এক্সাম্পলকে জানতে চাইছে পরীক্ষক যে তুমি এই পাশের কোন একটা এক্সাম্পলের নাম লেখো, এবং এখানকার কোন একটা এক্সাম্পলের নাম লেখো। অর্থাৎ প্রথম শ্রেণীর এক্সাম্পলের নাম এখানটায় হবে, তৃতীয় শ্রেণীর এক্সাম্পলের নাম এখানটায় হবে। এই হচ্ছে ব্যাপারে, এইভাবেই প্রশ্ন দেবে, এই 3-4 রকম ভাবেই দিতে পারে, তার বেশি টাইপ আর হবে না, এর বেশি টাইপ আর হবে না। এই যে পৃষ্ঠাটা পুরোটা যেটা দেখা যাচ্ছে, এই পুরো যেটুকু দেখা যাচ্ছে, এই পুরো পৃষ্ঠায় যেটুকু লেখা আছে এইটুকুকে বোঝাবো, এবং আজকের ক্লাস এখানেই শেষ হবে, মানে এই পুরোটুকু বোঝানোর পরে শেষ হবে, ঠিক আছে? তো প্রথমে যেটা আছে, খাদ্য জাল বা ফুড ওয়েব কি? ফুড ওয়েব পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এমন খাদ্য শৃঙ্খলগুলি মিলে জালের মতো যে ছবি তৈরি করে তাকেই খাদ্য শৃঙ্খল বলে। মানে দেখো, আমি যেরকম একটা ওই এক্সাম্পল দিয়েছিলাম যে সূর্য থেকে যে সৌরশক্তি আসছে সেটা উদ্ভিদের মধ্যে যাচ্ছে, এবং সেই উদ্ভিদটাকে খাচ্ছে কোনো ছাগল, ছাগলটাকে খাচ্ছে আবার মানুষে, তাই তো? এই একটা জাল, এই একটা খাদ্য শৃঙ্খল। আর একটা খাদ্য শৃঙ্খল এটা হতে পারে যে সবুজ উদ্ভিদকে খাচ্ছে ফড়িং, ফড়িংকে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর, ময়ূরকে খাচ্ছে বাঘ, এটা একটা হতে পারে। এইভাবে অনেক খাদ্য শৃঙ্খল তৈরি হতে পারে। এই সমস্ত খাদ্য শৃঙ্খলগুলো যখন পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, ফর এক্সাম্পল এই যে বাঘকে ময়ূরকে বাঘ খাচ্ছে, আমি যেটা বানালাম, যেটা এই ছাগলকে মানুষ খাচ্ছে, মানুষ খাচ্ছে, তো এইবার এর সাথে তো আমরা এই বাঘের সাথে কানেক্ট করে দিতে পারি। অর্থাৎ আমি কোনো একটা মানুষ যদি বাঘের সামনে যায়, তাহলে সেই বাঘটা মানুষটাকে খেয়ে ফেলবে। তার মানে এই দুটোর খাদ্য শৃঙ্খল কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত হয়ে গেল। তো এইভাবে অনেক খাদ্য শৃঙ্খল যখন একে অপরের সাথে সম্পর্কের সৃষ্টি করে এবং জালের মতন ছবি তৈরি করে, তখন তাকে খাদ্য জাল বলে বা ফুড ওয়েব বলে। ক্লিয়ার? প্রথমটা গেল। দ্বিতীয়টা বলছে খাদ্য পিরামিড কি? পিরামিড দেখেছো কখনো? 3 কোণা এরকম স্ট্রাকচার হয়, এরকম স্ট্রাকচার হয়, এরকম 3 কোণা, এটা পিরামিড। তো পিরামিডের মতন একটা খাদ্য শৃঙ্খল, এইটা একটা পিরামিডের মতো, স্টেপ টু স্টেপ গেছে, ঠিক আছে? তো এইটা হলো খাদ্য পিরামিড। এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এইটা হলো খাদ্য পিরামিড। কি বলেছে? খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ এবং বিভিন্ন পুষ্টি স্তরের প্রাণীদের নিচ থেকে উপরে ধাপে ধাপে সাজানোর ফলে যে ছবি তৈরি হয়, সেই ছবিকে খাদ্য পিরামিড বলে। খাদ্য পিরামিড ইংলিশে লেখা হয়েছে ফুড পিরামিড। এবার এইটা হলো প্রথম ধাপ, তারপরে দ্বিতীয় ধাপ, তারপরে তৃতীয় ধাপ, তারপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ধাপ, প্রত্যেকটা ধাপ কথাটা যুক্ত হবে, ঠিক আছে? তো এই প্রথম ধাপের যেটা আছে, যে উদ্ভিদটা, এই উদ্ভিদকে খাচ্ছে ফড়িংকে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর, ময়ূরকে খাচ্ছে বাঘ। তো এই যে স্টেপ টু স্টেপ গেছে, এই যে খাদ্য শৃঙ্খল তৈরি হচ্ছে, খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ এবং বিভিন্ন পুষ্টি স্তরের প্রাণীদের নিচ থেকে, এগুলো প্রাণী এবং এইটা উদ্ভিদ, তাহলে উদ্ভিদ এবং প্রাণীর যে নিচ থেকে উপরে যে ধাপে ধাপে সাজানোর ফলে যে ছবিটা তৈরি হয়েছে, তাকে খাদ্য পিরামিড বলে। ইজি। এরপর যেটা বলছে পুষ্টি স্তর,
এই যে একটা ধাপ, এই একটা ধাপ, এই একটা ধাপ, এই প্রত্যেকটা এক একটা ধাপ হলো এক একটা পুষ্টি স্তর। কি বলছে? খাদ্য পিরামিডের একটি ধাপই হলো পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। এখানটায় বলা আছে ট্রফিক লেভেল, ট্রফিক লেভেল বা ট্রফিক স্তর বা পুষ্টি স্তর। তাহলে এক একটাই যে ধাপ, সেই ধাপগুলোকে বলা হচ্ছে পুষ্টি স্তর। তারপরে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, স্কুলে একাধিক স্কুলে দেওয়ার সম্ভাবনা আছে। এই প্রশ্নটা নয়তো দিতে পারে খাদ্য পিরামিড কি, নয়তো দিতে পারে খাদ্য শৃঙ্খল কি, এর মধ্যে কোনো না কোনো প্রশ্ন দেওয়ার সম্ভাবনা প্রচুর। তো লিম্যান এর 10% বা 10% সূত্রটি কি? লিম্যান একজন বিজ্ঞানীর নাম, তার 10% বা 10% সূত্র, 10% মানে তো ইংলিশে বলা হচ্ছে 10%, আর 10% মানে বাংলায়। তো আমরা এইটা লিখে দেবে বা এইটা লিখে দেবে, যে কোনো একটা শব্দ দিয়ে দেবে। তো 10% বা 10% সূত্র বলতে বা 10% বা 10% সূত্র বলতে কি বোঝে, বা তিনি তার 10% সূত্রে কি বলেছেন, সেটা এখানটায় জানতে হবে এবং পরীক্ষার সময় লিখতে হবে। ফর এক্সাম্পল কি বলেছে, আমি একটু কনসেপ্টটা বোঝাই। তো আমরা যে কোনো একটা খাদ্য খাচ্ছি, সেই খাদ্যের মধ্যে থেকে আমরা দেখালো কোনো একটা খাদ্য খেলাম, সেই খাদ্যের মধ্যে থেকে 100%-এর মধ্যে জাস্ট 10% আমাদের দেহ গঠনে সাহায্য করে, মানে শরীরটা তৈরি করতে সাহায্য করে। শরীর তৈরি করছে মানে শরীরের মধ্যে সেই 10%টা থেকে যাচ্ছে। এবার আমাকে যদি কোনো একটা বাঘ খেয়ে নেয়, তাহলে আমার মধ্যে যে দেহ গঠনে যে 10% শক্তিটা ছিল, সেই 10%টা কিন্তু ওই বাঘের মধ্যেও চলে যাবে। এই কথাটা এই বিজ্ঞানী বলেছেন, সেটা এখানটায় বলেছে, যে বলেছে প্রতিটি পুষ্টি স্তরের গৃহীত মানে গ্রহণ করা, নেওয়া শক্তির প্রায় 10%, এই প্রায় 10% কথাটা না বলে প্রায় 10% বলতে পারি। তা প্রতিটি কি বলা হলো, আরেকবার বলছি, প্রতিটি পুষ্টি স্তরের গৃহীত মানে গ্রহণ করা শক্তি স্তরের বা শক্তির প্রায় 10% দেহ গঠনের কাজে লাগে, দেহ গঠন মানে শরীর তৈরিতে কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের, পরবর্তী জীবের আর কি, যে খাচ্ছে তাকে বলা হচ্ছে পরবর্তী পুষ্টি স্তর, পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে। একেই লিন্ডেম্যানের 10% সূত্র বলা হয়। লিন্ডেম্যানের 10% সূত্র বলা হয়, লিন্ডেম্যানের 10% সূত্র। এখানেই আমাদের চ্যাপ্টার শেষ হচ্ছে এবং পুরো চ্যাপ্টারটা মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে আশা করা যায়, তার বেশি লাগছে না। ঠিক আছে।